সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাইলা আঞ্জুমান। প্রথমেই রয়েছে সংবাদ শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় নতুন দিগন্ত উন্মোচন করবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে খায়রুল হকের রায় ছিল কলঙ্কিত। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন জানালেন আইনজীবী শিশির মনির। বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে পারবে না ফ্যাসিস্টরা। সর্বশেষ খেলাযোগ 476 রানে থামল বাংলাদেশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় নতুন দিগন্ত উন্মোচন করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। আমির খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে, এটা কিভাবে গঠন হবে সেটা নিয়ে আলোচনা হবে। সুষ্ঠু নির্বাচন সম্ভব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। গ্রহণযোগ্য অনেকগুলো নির্বাচন এই ব্যবস্থায় হয়েছে। তিনি আরও বলেন, অনির্বাচিত সরকারের অধীনে দেশ কতটা পেছাতে পারে সেটা মানুষ দেখেছে। জনগণের রায় নিয়ে কাজ করতে যতটা সহজ হয় সেটা অনির্বাচিত সরকারের দ্বারা হয় না। বিচারপতি খায়রুল হকের দেওয়া রায় বাতিল করে আদালত পর্যবেক্ষণে বলেছে, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ছিল কলঙ্কিত। আপিল বিভাগের রায়ে নানা ভুল ছিল। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালত জানিয়েছে, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 11 নভেম্বর সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, সেই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ বৃহস্পতিবার 20 নভেম্বর দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শুনানিতে বিএনপি, জামায়াত ও আপিলকারীদের আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে, তবে চতুর্দশ সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এর আগে 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন আপিল বিভাগ। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নতুন করে আইনি লড়াই শুরু হয়। চলতি বছরের 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেওয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন জানালেন আইনজীবী শিশির মনির। আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের এখন যে ফরমেশন আছে সেখানে সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না। তিনি বলেন, আপনারা ইতিমধ্যেই জানেন, জুলাই সনদ যেটা গণভোটে পাঠানো হচ্ছে সেটা পাশ হলে নতুন সংসদে সংবিধান সংস্কার সভায় এটা গৃহীত হলে তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। এটা নির্ভর করবে জুলাই সনদ গণভোটে পাশ করলো কিনা, পাশ হলে সংবিধান সংস্কার সভা ওই ফরম্যাট গ্রহণ করে কিনা। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেন আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। আইনজীবী শিশির মনির বলেন, আজকের রায়ের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ফিরেছে, তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে, অর্থাৎ সংসদ ভেঙে দেওয়ার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে পারবে না ফ্যাসিস্টরা। আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, মহান বিজয় দিবসের কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবে না পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কোনো সদস্য ও তাদের দোসরদের কেউ। এ বিষয়ে বৈঠক থেকে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে অংশ নেওয়া একজন কর্মকর্তা জানান, বিজয় দিবস উদযাপনে সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই দিন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
উপদেষ্টা আদিলুর রহমান খান বিজয় দিবসের অনুষ্ঠানকে কলঙ্কমুক্ত রাখতে দেশপ্রেমিকদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার উপর জোর দেন। সেই সঙ্গে ওই দিনের জাতীয় অনুষ্ঠানগুলোতে যাতে কোনোভাবেই বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের দোসরদের কেউ অংশ নিতে না পারে সেদিকেও সবার দৃষ্টি আকর্ষণ করেন। তার এ প্রস্তাবের উপর বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অভিমত তুলে ধরেন। আলোচনা শেষে সিদ্ধান্ত হয় আওয়ামী লীগ সংশ্লিষ্ট ও তাদের দোসরদের কেউ যাতে অংশ নিতে না পারে সেটি আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করবে। মহান বিজয় দিবস 2025 যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নকল্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে উপদেষ্টা বলেন, বিজয় দিবস নিয়ে কোনো শঙ্কা নেই। বিজয় দিবসের কর্মসূচিতে কোনো পরিবর্তন নেই। আগে যেভাবে সব কর্মসূচি হয়েছে এবারও সেভাবে হবে, বরং আরও বেশি হবে। তবে গতবারের মতো এবারও প্যারেড হবে না। 476 রানে থামল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের রান পাহাড় গড়েছে বাংলাদেশ। লিটন দাস ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে 476 রান তুলেছে লাল সবুজের প্রতিনিধিরা। মিরপুরে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষে 4 উইকেটে 291 রান তোলে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের শুরুতে সেঞ্চুরি পান মুশফিকুর রহমান। দ্বিতীয় দিনের শুরুতে সেঞ্চুরি পান মুশফিকুর রহিম। তিনি আউট হন 105 রানে। পরে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। তার ইনিংস থামে 128 রানে। পরে মেহেদী হাসান মিরাজ 47 রান করেন। এছাড়া প্রথম দিনে মমিনুল হকের ব্যাটে আসে 63 রান। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন 109 রানে নেন 6 উইকেট।